নমস্কার। গত পর্বে আমরা সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। ঔপনিবেশিক ভারতের সাম্প্রদায়িক পরিচয়ের বিকাশ এর অর্ধেক অংশটা পড়েছিলাম, একটা অংশ পড়েছিলাম। তার মধ্যে কি কি ছিল একটু ছোট্ট করে বলে নিই। কেন এই সাম্প্রদায়িকতাটা কারা এনেছিল, কেন এনেছিল? সিপাহী বিদ্রোহের পর সিপাহী বিদ্রোহে ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে এই দেশে মানুষকে যদি ঐক্যবদ্ধ থাকে এই দেশের মানুষ, তাহলে তারা রাজত্ব করতে পারবে না। তারা তো এই দেশকে উপনিবেশ বানিয়েছিল, তাদের উপনিবেশটা হারিয়ে যাবে। এবং সেজন্য তারা কি করেছিল, খুব ছল করে এবং কূটনৈতিক চালে ভারতবর্ষের সংখ্যা গুরু যে হিন্দু সম্প্রদায় তাদের সংখ্যা বেশি, আর তারপরে অনেক যে সমস্ত আরও ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে তার মধ্যে মুসলিম হচ্ছে সংখ্যালঘুদের মধ্যে সবথেকে বেশি সংখ্যক। এবং সেই বিভিন্ন কারণে হিন্দু থেকেও যেহেতু অনেকে মুসলমান হয়ে গেছিলেন, ধর্মান্তরিত হয়েছিল বিভিন্ন কারণে, তো এই হিন্দু মুসলিম এরা ঐক্যবদ্ধ হয়ে সিপাহী বিদ্রোহ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে পরিচালনা করেছিল। তো এদের ঐক্যটা যদি আমরা ভেঙে ফেলতে পারি তাহলে এই দেশকে আমরা অনেক দিন শাসন করতে পারবো, আরও অনেক দিন দীর্ঘদিন শাসন করতে পারবো। এই ধারণা থেকে ব্রিটিশ সরকার এই সাম্প্রদায়িকতা বা এই বিভেদের রাজনীতি শুরু করেছিল এবং তার ফলে ধীরে ধীরে ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান এই দুটি সম্প্রদায় পরস্পরের থেকে অনেক দূরে চলে গেছিল। এই ব্যাপারটি বুঝতে পেরে স্যার সৈয়দ আহমেদ তিনি কি করেছিলেন, আলিগড় আন্দোলন শুরু করেন এবং সেখানে গ্রাম বা শহরের মধ্যবিত্ত যে মুসলমান তরুণ সম্প্রদায় ছিল তাদেরকে দিয়ে তাদের সাহায্যে তিনি আলিগড় আন্দোলন শুরু করেছিলেন। এবং তিনি কি করেছিলেন, আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তৈরি করেন এবং সেখানে তিনি ইউরোপীয় দর্শন, ইসলামীয় ধর্মতত্ত্ব এবং পাশ্চাত্য ও যে বিজ্ঞানের চর্চা সেই সমস্ত কিছু নিয়ে আসেন। তিনি মনে করতেন যে বিজ্ঞানের চর্চাটাও তো দরকার, তো এবং সেটা ব্রিটিশের সঙ্গে আমাদের দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু তাদের যে জ্ঞান বিজ্ঞান চর্চা সেটার সঙ্গে দ্বন্দ্ব থাকা উচিত নয়, কাম্য নয়। তো এই ধারণা থেকে তিনি তৈরি করেন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ বা মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড়ে। এবং মুসলমান সমাজের আধুনিকীকরণের অভিযান সেখান থেকেই শুরু হয়। এরপর তিনি যখন মারা যান, মানে তারপর সেই আলিগড় আন্দোলন কিছুটা নড়বড়ে হয়ে যায় এবং সেই জায়গায় ঢুকে পড়ে উলেমা। এবং এই স্যার সৈয়দ আহমেদের যে নীতি সেইটা থেকে তারা তখন সরে যায়। উলেমাদের হাতে চলে গিয়ে উলেমারা তাদের মতন করে মুসলিম সমাজকে পরিচালিত করতে শুরু করেন। 1898 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদের মৃত্যু হলো। তো এইটা আমরা পড়েছিলাম। তার সাথে আমরা কি পড়েছিলাম, একটা বঙ্গভঙ্গ এবং মুসলিম লীগ আর আদমশুমারি, এই দুটো টিকা পড়েছিলাম। আদমশুমারি কি? আদমশুমারি হচ্ছে জনগণনা। এই 1872 খ্রিস্টাব্দের আদমশুমারিটা ভারতের ইতিহাসের হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কেন নিয়েছিল? এই জনগণনায় ভারতবর্ষের জনসংখ্যার বিন্যাসের ধারণাটি পরিষ্কার হয়। অর্থাৎ এই জনগণনায় কি হয়েছিল, ভারতবর্ষের ধর্মভিত্তিক কিভাবে তার ধর্মভিত্তিক জনগণের সংখ্যা কিভাবে বাড়ছে এটার খতিয়ান রাখা হয় এবং এটাকে সূত্র করে, এটাকে অস্ত্র করে বিভিন্ন কূটনৈতিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব বা বিভিন্ন শাসক শ্রেণীর পালিত বিভিন্ন জনগণ তারা মানুষকে ভুল বোঝাতে শুরু করে। আর সেই জন্য এটা ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ। আর মুসলিম লীগ কি? বঙ্গভঙ্গ কবে হয় বলেছিলাম, যে ব্রিটিশ যে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করেছিল, তারা মনে করেছিল এই দেশটাকে এই সময় ভেঙে ফেলতে পারলে হিন্দু মুসলিমের কোনো বিভেদ হবে না, বা তারা বাধা দেবে না, মুসলিমরা নিজেদের জন্য আলাদা দেশ পাবে। তো সেটা যখন 1905 খ্রিস্টাব্দে প্রস্তাব করা হয় বঙ্গভঙ্গের, তখন বাংলার মানুষজন হিন্দু মুসলিম নির্বিশেষে সেটা মানেনি। তার মানে হচ্ছে তখনও মানুষকে পুরোপুরি সাম্প্রদায়িকতায় পরিবর্তিত করতে পারেনি সব সংখ্যক মানুষকে। এবং তারপরেই 1906 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ঢাকায় মোহামেডান এডুকেশন কনফারেন্সের অধিবেশন বসে, এবং সেখানে বাংলা ও উত্তর ভারতে শিক্ষিত মুসলিমরা একজোট হয়েছিল। তারা মনে করেছিল যে মুসলিমদের জন্য আলাদা একটি রাজনৈতিক দল থাকা একান্ত প্রয়োজন। তো সেই হিসেবে তারপরে মুসলিম লীগ সংগঠিত হয়, যার লক্ষ্য ছিল মুসলিমদের স্বার্থ এবং রাজনৈতিক অধিকারের দিকে নজর। এবং পাশাপাশি তাদের আরেকটা কি ছিল, ব্রিটিশ সরকারের প্রতিও তারা অনুগত থাকবে। তাহলে 1857 খ্রিস্টাব্দে আমরা যেটা দেখেছিলাম, যে সিপাহী বিদ্রোহে হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করেছিল যে ব্রিটিশের বিরুদ্ধে, সেই ব্রিটিশ হিন্দু মুসলমানের উভয়ের শত্রু ছিল। পরবর্তীকালে 1906 খ্রিস্টাব্দের মুসলিম লীগের যে তৈরি হওয়ার পরে সেটা দেখা গেল যে ব্রিটিশের প্রতি মুসলিম লীগ অনুগত থাকবে, অর্থাৎ ব্রিটিশ তার শত্রু নয়, শত্রু হলে তার প্রতি অনুগত থাকা যায় না, হিন্দু তার শত্রু। তাহলে সেখানে ব্রিটিশ সরকার তার কাজকর্ম তার যে কূটনৈতিক চাল, সেখানে তারা সাফল্য পেয়ে গেল, একরকম সাফল্য পেয়ে গেল। এবার এই যে বিষয়টা হচ্ছে, তারপরেও বঙ্গভঙ্গ কিন্তু হয়নি। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গেছিল। তাহলে একদিকে মুসলিম যখন ভাবতে শুরু করেছে যে তাদের প্রধান শত্রু বা একমাত্র শত্রু হিন্দু, আমি সকল মুসলিমের কথা বলছি না, যাদের মাথার মধ্যে এই উলেমা এবং ব্রিটিশ সরকার এই বিষয়গুলো ঢুকিয়েছিল, সেখানে হিন্দুরা কি করছিল? তারা কি এই ধারণাগুলো থেকে মুসলিমদেরকে সরানোর চেষ্টা করেছিল, না তাদেরকেও আরেক রকম বোঝানো হয়েছিল? কি হয়েছিল? কারণ তৎকালীন ভারতবর্ষে শিক্ষিত মানুষের সংখ্যা কিন্তু যথেষ্ট কম ছিল, এবং গ্রামের দিকে যে সমস্ত দরিদ্র কৃষক বা বিভিন্ন শ্রমজীবী মানুষ ছিল, তাদের কাছেও শিক্ষার বিষয়টা অনেক দূরের বস্তু ছিল। তাদের খুব ভাবনা চিন্তা করার মতন অবকাশও ছিল না, এবং তারা ভাবনা চিন্তা করার মতন শক্তিও ছিল না। ভাবনা চিন্তা করতে গেলে যে শক্তিটা লাগে সেটা হচ্ছে শিক্ষার, এবং সেইখানে জায়গাগুলো শিক্ষার অভাবের ফলে সেখানে কি ছিল? অশিক্ষা ছিল, তাই তো। এবং বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন ধরনের স্বার্থান্বেষী মানুষ সেগুলোকে কাজে লাগিয়ে তাদেরকে অনেক ভুল পথে চালিত করেছিল। কিন্তু এবার আমরা একটা সমাজের কথা পড়েছি, এবার আজকে আমরা আরেকটি সমাজের কথা পড়ব, অর্থাৎ আজকে আমরা সেই সময় হিন্দুদের অবস্থান কী ছিল সেটা পড়ব। এবার মুদ্রার বিপরীত দিককে দেখা যাক। সম্প্রদায় হিসেবে হিন্দু ও মুসলমানের স্বার্থ যে পরস্পর বিরোধী, সেই ভাবনা তৈরি হওয়ার পেছনে হিন্দু শিক্ষিত মধ্যবিত্তদেরও যথেষ্ট ভূমিকা ছিল। যেমন বাংলায় হিন্দু ভদ্রলোক সম্প্রদায়ের মধ্যে মুসলমানদের সম্পর্কে অনেক সময়ই নেতিবাচক ও তাচ্ছিল্যের মনোভাব দেখা যেত। এমনকি বিভিন্ন মুসলমান ঐতিহাসিক ব্যক্তিত্ব ও ঐতিহাসিকদের বিবরণ সম্পর্কেও বিদ্বেষ প্রকাশ পেত হিন্দু ভদ্রলোকদের লেখা পত্রে। এসবের ওপর স্বদেশী নেতৃত্ব তাদের হিন্দু ধর্মীয় প্রতীক কেন্দ্রীয় রাজনীতির মাধ্যমে হিন্দু ও মুসলমানদের মধ্যে সামাজিক বিভাজন আরও প্রকট করে তোলেন। ফলে স্বদেশী আন্দোলনকে ঘিরেও বাংলায় হিন্দু মুসলমান সমস্যা ঘোরতর হয়ে ওঠে।
বঙ্গভঙ্গ বিরোধী নেতারা বলতে থাকেন হিন্দুদের তুলনায় মুসলমানদের বেশি সুবিধা দেওয়া হচ্ছে, ফলে বাঙালি পরিচয়ের বদলে হিন্দু ও মুসলমান পরিচয় বড় হয়ে উঠতে থাকে। তার উপর বাংলার গরিব কৃষকদের বিদেশি কাপড় বয়কট করবার জন্য জোর করা হয়। কাজেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন একসময় হিন্দু মুসলমান পারস্পরিক বিরোধে পরিণত হয়। তাহলে কি বলছে, বঙ্গ কত সালে শুরু হয়েছিল? 1905 সালে। হ্যাঁ, এবং তারপর মুসলিম লীগ কবে তৈরি হয়েছিল? 1906 সালে প্রথম মুসলিম লীগের প্রস্তাব আনা হয় এবং মুসলিম লীগ এর জন্য অধিবেশন বসে। তো 1910 সালে এই কনফারেন্সে লীগের কাজকর্ম শুরু হয়। তো কি বলছে যে এবার আমরা কি দেখব যে এই যে হিন্দু মুসলমান পরস্পর বিরোধী ভাবনা, এটা তৈরি করেছিল ব্রিটিশ সরকার। মুসলিমরাও সেটা যেমন ভুল বুঝেছিল, হিন্দুরাও সেটা ভুল বুঝেছিল। অর্থাৎ ব্রিটিশ সরকার যেটা বোঝাতে চেয়েছিল সেটাই তারা বুঝেছিল। এবং বাংলার শিক্ষিত আমাদের এই বাংলায়, অর্থাৎ বঙ্গভঙ্গটা তো আমাদের এখানে হয়েছে, এখানে কি হয়েছিল, শিক্ষিত মধ্যবিত্ত যারা, তাদের মধ্যে তাদের যথেষ্ট ভূমিকা ছিল। কি বলছে, তারা মুসলিমদের সম্পর্কে একটা নেতিবাচক এবং তাচ্ছিল্যের মনোভাব দেখা যেত। অনেক আগে হিন্দু সমাজে যখন এই ব্রাহ্মণ্য, ব্রিটিশরা যখন আসে তখনও ব্রাহ্মণ্য প্রথা এবং ব্রাহ্মণ সমাজের উচ্চ শ্রেণী, এই ধারণা হিন্দুদের মধ্যে তো খুব বড় মাত্রায় ছিল। এবং কি করত, ব্রাহ্মণরা কি করত, নিচু সম্প্রদায়ের মানুষ বলে যাদেরকে চিহ্নিত করত, যেমন মুচি, ম্যাথর, কৃষকও ছিল তার মধ্যে কিছু, তো এদেরকে খুব নিচু নজরে দেখতো, এদেরকে হ্যাটা করত এবং এদের ওপরে অনেক অত্যাচারও করত। সেটা আমরা বিভিন্ন বাংলা গল্পতেও দেখতে পেয়েছি, শুনেছি। তো এই নিচু সম্প্রদায়ের, বিশেষ করে মুচি, ম্যাথর, এই শূদ্র যাদেরকে আমরা বলি, তারা পরবর্তীকালে এই ব্রাহ্মণ্য ধর্মের অত্যাচারে এবং হিন্দু ধর্মের যে রক্ষণশীলতার নামে যে সমস্ত জিনিস হতো, যে সমস্ত অত্যাচার হতো সম্প্রদায়ের মধ্যে, তো সেইগুলো থেকে বাঁচার জন্য অনেকেই মুসলিম ধর্ম গ্রহণ করেছিল। হ্যাঁ, তো তারা যেহেতু হিন্দু ধর্মের এই অত্যাচারের থেকে বাঁচার জন্য তারা মুসলিম হলো, তখন তাদের মধ্যে হিন্দু বিদ্বেষটা স্বাভাবিকভাবেই রয়ে গেল। কারণ তারা যখন হিন্দু ছিল তখনও তারা হিন্দু ধর্মের কোনো সুফল পায়নি, তাই তারা যখন মুসলিম হলো তখনও তারা ওই ব্রাহ্মণদেরকে সহ্য করতে পারতো না, বা ব্রাহ্মণদের অত্যাচারে তাদের যে কষ্ট, সেই কষ্টের ফলে যে তাদের রাগ বিদ্বেষ তৈরি হয়েছিল, সেটা তারা তখনও পুষেছিল এবং মুসলিম হওয়ার পরে সেটা তাদের মধ্যে আরও পোক্ত হয় ধারণাটা, এবং যে এরা আমাদের বিরোধী। এবং সমাজের নিচু শ্রেণীর মানুষেরা যখন মুসলিম হয়ে গেল, তখন হিন্দু উচ্চ বর্ণের মানুষেরা, অর্থাৎ হিন্দু ব্রাহ্মণ কায়স্থ, এই উচ্চ বর্ণের মানুষেরা কিন্তু তাদেরকে কোনো রকমভাবেই ঠেকায়নি, বা তাদেরকে নিজেদের ধর্মে রাখার জন্য তাদের সঙ্গে ভালো ব্যবহার করা বা তাদের সুযোগ সুবিধা দেওয়া, এগুলো কোনোটাই তারা করেনি। তারা বরং তাদের প্রতি আরও তাচ্ছিল্য এবং নেতিবাচক মনোভাব রেখেছিল, এবং সেই রেখে যাওয়াটা বছরের পর বছর ধরে প্রবাহিত হতে হতে সেটা থেকেই গেছিল। তার ফলে তখন বাংলায় হিন্দু ভদ্রলোক সম্প্রদায় যারা ছিল, অর্থাৎ হিন্দু উচ্চবর্ণের মানুষেরা, তারা মুসলিমদেরকে যথেষ্ট তাচ্ছিল্যের মনোভাবে দেখত, এবং মুসলিম ঐতিহাসিক ব্যক্তিত্বদের সম্পর্কেও তাদের বিদ্বেষ তারা খুব খোলাখুলি কোনো লেখা পত্র পত্রিকায় লিখেও ফেলতো, তাতেও তাদের কোনো রকম কুণ্ঠা বোধ করতো না। তো এগুলোর ফলে যেটা হয়েছিল, স্বাভাবিকভাবেই অপর সম্প্রদায় তারা এই জিনিসগুলোকে ভালোভাবে নেবে না,
এবং সেটাই হয়েছিল। একই সাথে স্বদেশী নেতৃত্বে হিন্দু ধর্মীয় প্রতীক, হিন্দুদের বিভিন্ন ধর্মীয় প্রতীক বিপ্লবীরা বহন করত, সেগুলো যে সব সচেতনভাবে করত বা মুসলিম বিরোধী হয়ে করত তেমনটা নয়, কিন্তু ওই আগের ঘটনাটার সঙ্গে তার ফলে কি হয়েছিল, ওই মুসলিমদের প্রতি যে সমাজের উচ্চ হিন্দু সম্প্রদায়রা যে তাচ্ছিল্যের মনোভাব করত, তার সঙ্গে আবার এই বিপ্লবীদের প্রতীক চিহ্ন ও হিন্দুদের চিহ্ন বহন করা, এই সব কিছু হিন্দুদের প্রতীক কেন্দ্রীয় রাজনৈতিক মানে কাজকর্মগুলো চলতো, এইগুলো তারা সহ্য করতে পারতো না। তারা তাদের মানে ওটা অনুঘটকের কাজ করেছিল যাকে বলে, ওই তাচ্ছিল্যটা যেহেতু সহ্য করছে না, তারপর ওখানেও আমরা এরকম বাজে কথা শুনছি, আবার তোমরাও এগুলোই বহন করছো, তাহলে তোমরাও মুসলিম বিরোধী, এই রকম ভাবতে শুরু করেছিল। ফলে স্বদেশী আন্দোলনকে ঘিরেও বাংলায় হিন্দু মুসলমান সমস্যা ঘোরতর হয়। বঙ্গভঙ্গ বিরোধী নেতারা তারা বলতে থাকেন, অনেক নেতাই, যে হিন্দুদের তুলনায় মুসলিমরা বেশি সুবিধা পাচ্ছে। ফলে কি হয়, বাঙালি পরিচয়ের বদলে বাঙালি বলতে কি, বাঙালি তাদেরকেই বলা হয় যে যারা বাংলায় বসবাস করবে, অর্থাৎ এই যারা বাংলা ভাষায় কথা বলবে এবং বাংলা প্রদেশে বসবাস করবে, তাদেরকেই আমরা বাঙালি বলবো, এটাই ধারণা ছিল। কিন্তু ধীরে ধীরে কিছু হিন্দু বা স্বদেশী নেতারা তারা বলতে শুরু করলো যে হিন্দু এবং বাঙালি কোথাও একটা একই, অর্থাৎ বাংলাটা মুসলিমদের নয়। এর ফলে একটা বিদ্বেষ ছড়াতে শুরু করে, এবং তার ওপরে হয় যে যখন এই বয়কট আন্দোলন হয়, অসহযোগ বয়কট আন্দোলন যখন হচ্ছে, বয়কট করা হচ্ছে, তখন ওই অতুল প্রসাদ সেনের যে গান, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই গান্ধীজি সুতো কাটছেন, অর্থাৎ ব্রিটিশের তৈরি বস্ত্র আমরা ব্যবহার করব না, আমরা নিজেদের কাপড় নিজেরা বানাবো, এই যে চরকা প্রথা শুরু হয়। তো এই চরকায় কাপড় কাটার যখন একটা কাপড় তৈরি করার একটা ঢেউ এসছে যাকে বলে, তখন সবাই নিজের কাপড় নিজে বানাবে এরকম। গ্রামের কৃষকরা শহরে কি আন্দোলন হচ্ছে সেটা তখন এত খবরাখবর পৌঁছানোর, ইন্টারনেটের কথা ছেড়েই দাও, ইন্টারনেট তো ছিলই না স্বাভাবিকভাবেই, এটা তো এখনকার কথা, তখন গ্রামে খবরের কাগজও পৌঁছতো না ঠিকঠাকভাবে, সব গ্রামে পৌঁছতো না, এবং সব গ্রামের মানুষ জানতও না যে শহরে কি চলছে, হ্যাঁ, শহরে কেন বয়কট করা হচ্ছে। কারণ প্রথমেই যেটা বলেছিলাম যে শিক্ষার অভাব, শিক্ষা যেখানে থাকবে না সেখানেই মানুষ ভুল বুঝবে এবং ভুল বোঝাবে, দুটোই একসাথে হবে। তো এক্ষেত্রেও তাই হয়েছিল যে বয়কট আন্দোলনটা গ্রামের গরিব মুসলমানদের কাছে হয়ে গেছিল এটা হিন্দুদের আন্দোলন, অর্থাৎ বয়কটটা যে দেশ স্বাধীনের জন্য হচ্ছে এটা তারা বুঝতে পারেনি বা তাদেরকে বোঝানো সম্ভব হয়নি, এবং যারা স্বার্থান্বেষী মানুষ তারা তাদেরকে ভুল বোঝাতে সমর্থ হয়েছিল। শিক্ষিত মুসলিমরা তো তাদের থেকেও কিছুটা দূরে থাকতো, আমরা আগের দিন সেটা পড়েছিলাম যে শিক্ষিত মুসলিমরা গ্রামের অশিক্ষিত মুসলিমদেরকে, গরিব তাদেরকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারেনি বা বোঝাতে পারেনি। জাতীয় কংগ্রেস প্রাথমিক পর্বে স্থির করেছিল যে তারা এমন কোনো প্রস্তাব নেবে না যা মুসলমান স্বার্থ বিরোধী। বহু মুসলমান কংগ্রেসে প্রাথমিক পর্যায়ে যোগদান করেন, কিন্তু এরই পাশাপাশি হিন্দু পুনরুজ্জীবনমুখী সাংস্কৃতিক আন্দোলন রাজনৈতিক চরমপন্থার জন্ম দেয়। এই উদ্যোগে হিন্দু ধর্মের কল্পকাহিনী ও প্রতীক চিহ্নের মাধ্যমে ভারতীয় জাতিকে চিহ্নিত করার চেষ্টা হয়েছিল। ঊনবিংশ শতকের হিন্দু সমাজের সংস্কারমুখী ধারণা থেকেই জন্ম নিয়েছিল এই পুনর্জাগরণের আন্দোলন। এর
অন্যতম বৈশিষ্ট্য ছিল হিন্দু সভ্যতার গৌরবময় অতীত সম্পর্কে গর্ববোধ ও অতিরঞ্জিত কল্পনা। হিন্দু পুনর্জীবনবাদীরা ভারত ও হিন্দুকে সমার্থক বলে প্রচার করতে থাকেন। বলা হতে থাকে যে মুসলমান শাসনের কারণে এই সভ্যতার অধঃপতন ঘটেছে। ব্রিটিশ শাসনের ফলে সেই সভ্যতার অস্তিত্ব বিপন্ন হয়েছে। পুনর্জাগরণবাদীরা অবশ্য হিন্দু সংস্কারবাদীদের পাশ্চাত্য যুক্তিবাদী মনোভাবকে সমর্থন করেননি। ফলে তাদের কাছে ইংরেজ শাসন ও উদারপন্থী সংস্কারকরা জাতীয়তাবাদী হিন্দু রাষ্ট্র গঠনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এবার হচ্ছে যে কি বলছে যে জাতীয় কংগ্রেস প্রথম দিকে কিন্তু স্থির করেছিল যে তারা এমন কোনো প্রস্তাব নেবে না, অর্থাৎ তারা তো দেখলো যে বঙ্গভঙ্গের সময় তারপরে মুসলিম লীগ তৈরি হয়ে গেল, বঙ্গভঙ্গের প্রস্তাব আনতে পারলো। তো এই সময় জাতীয় কংগ্রেসের নেতারা বা তৎকালীন কিছু হিন্দু নেতারা তারা বুঝেছিলেন যে কিছু বলতে বেশ সংখ্যক তারা বুঝেছিলেন যে এটা খুব ভালো হচ্ছে না, এটা কোথাও একটা ঠিকঠাক আমরা লক্ষ্য করিনি, এটা ঠিক হচ্ছে না। তো তখন তারা বলে যে তারা কোনো রকম প্রস্তাব এমন নেবে না যা মুসলমান স্বার্থ বিরোধী, অর্থাৎ মুসলিমদেরকে আরও বেশি করে কংগ্রেসে যোগ দিতে হবে বা দেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে হবে। তো বহু মুসলমান প্রথম দিকে যোগদান করে। এর সঙ্গে আর একটা বিষয় হয়, সেটা হচ্ছে হিন্দু পুনরুজ্জীবনমুখী হিন্দু এই রাজনৈতিকে চরমপন্থার জন্ম নেয়। কংগ্রেসে আমরা জানি চরমপন্থী নরমপন্থী দুই পন্থীতে ভেঙে গেছিল। তো সেই চরমপন্থার জন্ম নেয় এবং তাদের মধ্যে কি বলছে হঠাৎ এই সময় একটা গোষ্ঠী বা একটা দল তারা মনে করছে, তারা বলে যে আবার পুনর্জাগরণ হবে। মানে কেন বলছে না, ভারতবর্ষের অনেক আগে তারা প্রমাণ করার চেষ্টা করতে থাকে যে হিন্দু সমার্থক হচ্ছে ভারত, অর্থাৎ ভারতবাসী মানেই হচ্ছে হিন্দু, এটা কিছু মানুষ প্রচার করতে থাকে এবং খুব বেশ একটু উগ্রভাবেই প্রচার করতে থাকে। এবং তারা কি বলতে থাকে যে হিন্দুদের যে গৌরবময় অতীত, সেই গৌরবময় অতীতে তারা গর্ববোধ করতে থাকে এবং সেই অতীত তারা আবার নিয়ে আসতে চায়, এবং সেই আবার যে নিয়ে আসতে চায় সেই জন্য এটাকে বলছে পুনর্জাগরণ। মানে জাগরিত হচ্ছে হিন্দু সভ্যতা, পুনর্জাগরিত হচ্ছে, মানে একবার জাগরিত হয়েছিল এবং তারপর সেটা নিভে গেছিল। কিভাবে নিভে গেছিল না, মুসলমান শাসন এসে সেটাকে অধঃপতন ঘটিয়েছিল, মানে সেটাকে নামিয়ে নিয়ে গেছিল এবং ব্রিটিশ শাসনের ফলে তার অস্তিত্ব বিপন্ন হয়েছে। এখন সেই হিন্দু সংস্কারবাদীরা আবার তাদের সেই পুরনো হিন্দু গৌরবময় ইতিহাস তারা ফিরিয়ে আনতে চায় এবং সেই গৌরবময় ইতিহাসকে তারা অতিরঞ্জিত কল্পনার মাধ্যমে সেটাকে বর্ণনা করতে থাকে। কিন্তু সবাই ছিল না, কিছু আদর্শবাদী হিন্দু সংস্কারবাদীরা ছিল, অর্থাৎ কিছু শিক্ষিত আদর্শবাদী হিন্দু ছিল, যারা সংস্কারবাদী হিন্দু ছিল, যারা সত্যিই হিন্দু সমাজকে একটা ভালো ঠিকঠাক রাস্তা দেখাতে চেয়েছিল। তারা কিন্তু পাশ্চাত্য যুক্তিবাদী মনোভাবকে কিন্তু কি বলছে, পুনর্জাগরণবাদীরা অবশ্য হিন্দু সংস্কারবাদীদের পাশ্চাত্য যুক্তিবাদী মনোভাবকে সমর্থন করেনি। এই যে যারা এই পুনর্জাগরণ করতে চাইছেন, যারা হিন্দু, যে সমস্ত ওই যে বললাম যে কিছু মানুষ তারা হিন্দু সমাজকে এই যে বিভেদটা যখন দেখছে, তখন তারা হিন্দুরা কি চাইবে, যে আমাদের সমাজের থেকে যেন বিভেদটা আরও প্রসারিত না হয়, আগে আমি আমার সম্প্রদায়ের
লোকজনকে ঠিকঠাকভাবে বোঝায়। তো তাদের এই সংস্কারবাদী হিন্দুদেরকে এই যারা আবার ওই পুরনো সভ্যতায় মানে হিন্দু সমার্থক ভারতবর্ষ মনে করে চলছে, তারা কিন্তু মানে সাহায্য করেনি বা সমর্থন করেনি। এবং ফলে তাদের কাছে ইংরেজ শাসন ও উদারপন্থী সংস্কারকরা জাতীয়তাবাদী হিন্দু রাষ্ট্র গঠনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাহলে সেই একটা এই তারা কি মনে করছে, যারা এই পুনর্জাগরণ করতে চাইছে হিন্দু সভ্যতার, এবং তারা বলছে যে ভারতবর্ষ এবং হিন্দু এক, তাদের কাছে এই উদারপন্থী সংস্কারকরা যারা হিন্দু সমাজেরও সংস্কার চাইছে, একই সাথে মুসলমান শাসকদেরকে সঙ্গে নিয়েও চলছে, তারা বলছে যে আমরা এমন কোনো কাজ করব না যাতে মুসলিমদের স্বার্থ বিপন্ন হয়। তো তারাও তাদের কাছে মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং একই সাথে ব্রিটিশ সরকার বিভেদ চেয়েছিল, কিন্তু সে আবার মানে শুধু হিন্দু ভারতবর্ষের থাকবে সেটাও তো সে চায়নি, সেও তো থাকবে, সেও তো রাজত্ব করবে। হিন্দু জাতীয়তাবাদ প্রধানত উঁচু জাতির সংস্কারকদের ব্রাহ্মণ্য মতানুসারী ছিল। এই যে যারা উগ্র হিন্দু জাতীয়তাবাদের কথা বলছিল এবং হিন্দু সভ্যতার পুনর্জাগরণের কথা বলছিল, তারা ছিল ব্রাহ্মণ্য ধর্মের, অর্থাৎ ওই প্রথমে যেটা বললাম, যারা উঁচু শ্রেণীর বামুন বা কায়েত যাদেরকে আমরা বলতাম, ব্রাহ্মণ বা কায়স্থ, তারা ছিল এই পুনর্জাগরণের নেতা, যারা সমাজের নিচু সম্প্রদায়কে ভালো চোখে দেখতো না। তো তাদের মত অনুযায়ী কী ছিল, তারা ওই যে জিনিসটা সেটা আনতে চেয়েছিল, অর্থাৎ ব্রাহ্মণরা সবার ওপরে থাকবে, তারপর কায়স্থরা। হ্যাঁ, তো এখানে কি বলছে, অধিকাংশ বিপ্লবী জাতীয়তাবাদীরা ভারতীয় সংস্কৃতি ও ভারতীয় জাতিকে হিন্দু ধর্ম এবং হিন্দুদের বলে চিহ্নিত করতে থাকেন। উদাহরণস্বরূপ তিলকের শিবাজি ও গণপতি উৎসব, অরবিন্দের দেশকে মাতৃবন্দনা ও জাতীয়তাবাদকে ধর্ম হিসেবে দেখা, গীতায় হাত রেখে বিপ্লবী শপথ নেওয়া প্রভৃতির কথা বলা যায়। এসবের ফলে মুসলমান জনগোষ্ঠীর কাছে চরমপন্থী রাজনীতির আবেদন কমে এসেছিল। এর অর্থ এই নয় যে হিন্দু স্বাধীনতা সংগ্রামীরা সবাই সচেতনভাবে মুসলমানদের দূরে রাখতে চেয়েছিলেন, বরং অনেকেই দুটি সম্প্রদায়ের মিলনে দেশের অনগ্রসরতা দূর করা যাবে বলে ভাবতেন। অন্যদিকে শিক্ষিত মুসলমানদের একটা বড় অংশ জাতীয় আন্দোলনে হিন্দু ধর্মীয় ঝোঁকের ফলে আন্দোলন থেকে দূরে সরতে শুরু করেন। নিজেদের সম্প্রদায়গত অস্তিত্ব বজায় রাখতে গিয়ে ওই মুসলমানদের অনেকেই ক্রমে রক্ষণশীল রাজনীতির শিকার হয়ে পড়েন। ফলে উচ্চাকাঙ্ক্ষী রাজনৈতিক নেতৃত্ব ও উলেমার ঘনিষ্ঠ সহযোগিতায় মুসলমানদের নতুন সংগঠন তৈরি হয়। পাশাপাশি দ্বিজাতি তত্ত্বের ধারণা আরও জোরদার হতে থাকে। হিন্দু মুসলমানদের পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতার বদলে বিরোধিতার ভিত্তি পাকাপোক্ত হতে থাকে। তাহলে কি বলছে, যে যারা হিন্দু সমার্থক ভারতবর্ষ ভাবতে শুরু করেন, তাদের অনেক কর্মকাণ্ডই তাহলে মুসলিমদেরকে হিন্দুদের থেকে দূরে সরাতে থাকে। হ্যাঁ, তাদের এই যে উলেমা সম্প্রদায় বা তারা কি করে, যে তারা একদিক থেকে যেমন মুসলমান সম্প্রদায়কে হিন্দুদের থেকে দূরে সরাতে শুরু করে, ঠিক সেই রকমভাবেই এই যারা আবার পুনর্জাগরণ মানে হিন্দু সভ্যতা চেয়েছিল এবং ব্রাহ্মণ্য ধর্মের আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিল এক প্রকার, তারা হিন্দুদেরকে মুসলিমদের থেকে দূরে সরাতে শুরু করে। আর এর মাঝে কিছু ঘটনা ঘটে, যেরকম বিপ্লবী বা জাতীয়তাবাদী যারা ছিল তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে মুসলিমরা সেই জাতীয়তাবাদী আন্দোলন থেকে দূরে সরে যায়। যেরকম তিলকের শিবাজি ও গণপতি উৎসব। আসলে
তিনি দেশের মানুষকে বা হিন্দুদেরকে আরও বেশি এই আন্দোলনে যোগদান করার জন্য এগুলো করেছিলেন। অরবিন্দের দেশকে মাতৃবন্দনা, যেহেতু ঋষি অরবিন্দ নিজে হিন্দু ছিলেন, তাই দেশকে তিনি মা রূপে কল্পনা করেছেন। তো এই সমস্ত কিছুকে যেহেতু মুসলিমদেরকেও উলেমারা একরকম বোঝাচ্ছে, তাই তারা এই বিষয়গুলোকে অন্যরকম ভাবছে, বা বিপ্লবীদের গীতায় হাত রেখে বিপ্লবী শপথ নেওয়া। তো এখানে কি হচ্ছে, গীতার শ্লোকগুলির মাধ্যমে তাদের মধ্যে দেশাত্মবোধক যাতে জেগে ওঠে এবং সেই শ্লোকগুলি বুঝে তারা দেশের প্রতি আরও তাদের ভক্তি বা তাদের একনিষ্ঠতা বাড়ে, সেই প্রচেষ্টা করতে থাকে একদিকে এরা। আর এই ঘটনায় কি করে যে এই ঘটনাকেই উদাহরণ দেখিয়ে কিছু স্বার্থান্বেষী মানুষ তারা মুসলিম সমাজকে বোঝাতে থাকে যে দেখো, এগুলো হিন্দু ধর্মের প্রতীক এবং এরা এটাই করতে চাইছে। একইভাবে এই ঘটনাগুলোকে রেখে যারা ওই ব্রাহ্মণ্য ধর্মের প্রচার মানে পুনরুজ্জীবন চাইছিল, তারাও বলতে থাকে তাহলে দেখো, ব্রাহ্মণ্য বিপ্লবীরাও এইটাই মানছে যে হিন্দু এবং ভারতবর্ষ এক। তো এইখানে এই যে এক যে নিরপেক্ষ, তার কাজকে দুই স্বার্থান্বেষী সম্প্রদায়ই সমানভাবে ব্যবহার করতে থাকে। তার ফলে বিভেদটা আরও বেশি বোঝা যায় এবং বিদ্বেষটা বাড়তে শুরু করে। সেখানে কিছু আর একটা যেটা সমস্যা হয়, যেহেতু মুসলিমদের সংখ্যা কম ছিল এমনিতেই, আর শিক্ষিত মুসলিমদের সংখ্যা আরও কম, তারা কি হয়, তারাও কিছুটা এই ধর্মীয় ঝোঁকের দিকে মানে ঝুঁকে যায়, তারাও কিছুটা উলেমাদের দিকে হয়ে যায়, মানে শিকার হয়ে যায়, উলেমাদের রাজনৈতিক শিকারের, রক্ষণশীল রাজনীতির শিকার হয়ে পড়েন। এর ফলে দ্বিজাতি তত্ত্ব, মানে দয় হর্ষি, মানে দুই জাতি তত্ত্বের ধারণা আরও জোরদার হয়। দুই জাতি তত্ত্ব মানে হিন্দু এক জাতি, মুসলিম এক জাতি, সুতরাং দুই জাতি, এই দুই জাতির দুই ভূখণ্ড দরকার, বা দুই জাতির দুই দেশ দরকার, এক দেশে এরা বসবাস করতে পারবে না। এই যে বিভেদ, এই বিভেদটা একেবারে পাকাপোক্ত হয়ে যায় এবং হিন্দু মুসলমানের পরবর্তীকালেও পারস্পরিক যে বোঝাপড়া বা সহমর্মিতার যে একটা জায়গা ছিল, সেটা একেবারে শেষ হওয়ার মুখে এবং সেখানে বিরোধিতার ভিত্তিটায় পাকাপোক্ত হতে থাকে। আচ্ছা, আজকে এতটুকুই থাক। পরের ক্লাসে আমি সাম্প্রদায়িক বাটোয়ারার পথে, এটা তাহলে কেন সাম্প্রদায়িক বাটোয়ারার প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেল, এরপরে আমরা এই পরের ক্লাসে পড়াবো। এর পরের ক্লাসগুলো আর এত দেরিতে হবে না, আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। প্রতিদিনই তোমাদের হয় বাংলা, না হলে ইতিহাস একটা করে ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের ভালো লাগে বা তোমাদের কিছুটা সুবিধা হয়। আর তোমাদের মতামত অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে, কারণ আমি কিন্তু বুঝতে পারছি না যে অনেকেই শুনছো, কিন্তু মানে বুঝতে পারছি না যে কতটা শুনছো বা কি কোনো কাজে আসছে কিনা। আর যেটা প্রশ্ন বা যেটা মনে হবে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমার কাছে পড়ো, তো তারা তো পড়ার সময় বলছো সেটা অন্য কথা, কিন্তু তারা বাদ দিয়ে যদি কেউ থাকো, তারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে। আমি চেষ্টা করব সেই প্রশ্নের করা, মানে সদুত্তর দেওয়া। আর দ্বিতীয় হচ্ছে, যারা শুনছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও ভালো লাগবে।